পাস্ট লাইফ করলে সব সমস্যার কি সমাধান হয়? টিএলআরটা কিভাবে দেখা হয়? বিচ্ছেদটা ওটা আমি নিতে পারছি না। আমি বললাম, তুমি কি খুব কাঁদছো? বলছে, আমি তো কাঁদতে শিখিনি। কি হলো ওর সাথে? বললো, না ওর সাথে তো আমার বিয়ে হয়নি, তার আগেই তো আমি মারা গেছি। রাব ভাবে শাশুড়ি মা ওনাকে বলেছিলেন যে আমার ছেলের জন্য আমি এনাফ, তুমি কেন এসছো ওর জীবনে? পিএলআর, পাস্ট লাইফ রিগ্রেশন, আমরা এই নিয়ে অনেক পডকাস্ট করেছি, কিন্তু কখনো কারোর জীবনে কি এমন হয়েছে যে বাচ্চা হচ্ছে না বা আপনি অ্যাডপ্ট করবেন এমন ভাবছেন, তাও আপনি অ্যাডপ্ট করতে পারছেন না? তো সেখানে কি কোনো ব্লকেজেস আসছে? এমনই একটা রিয়েল লাইফ স্টোরি শুনবো, এর সাথে সাথেও অনেক গল্প শুনবো। আজকে সবটাই এমন কিছু ক্লায়েন্টদের নিয়ে কথা হবে, হয়তো তাদের নাম বলাটা সম্ভব নয়, কারণ কিছু জিনিস একটু পার্সোনাল থাকে, তো সেটার জন্য আপনাদেরকে পুরো পডকাস্ট দেখতে হবে। ধরুন আপনার জীবনে কোনো সমস্যা হচ্ছে, তখনই এই পডকাস্টটা আপনার নোটিফিকেশনে আসলো। এটাকে কাকতালীয় ভাববেন না, ভাববেন যে ডিভাইন আপনার প্রতি অনেক সহায়ক। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক, আর আপনাদের সাথে আমি প্রীতি। এবং আজকে স্টুডিওতে আমাদের সাথে আপনাদের পরিচিত পিয়ালি সরকার। নমস্কার। কেমন আমার লাগছে দি? ভীষণ 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 ভালো লাগছে, এবং একটা তোমার মাধ্যমে আজকে আমি আরো নতুন নতুন কিছু অভিজ্ঞতা মানুষের সামনে তুলে ধরতে পারবো, এবং আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি আমার দর্শকদের জানিয়ে রাখতে চাই যে দি কিন্তু একজন পিএলআর থেরাপিস্ট। তো আজকে আমরা সেই স্টোরিগুলো নিয়ে আলোচনা করব, একদম। কিন্তু শুরুতেই আমার একটা প্রশ্ন, এই যে পিএলআর, অনেকেই সবাই এখন পিএলআর করতে চায়, কিন্তু এটা কতটা অথেন্টিক? দেখো, অথেন্টিক তো অবশ্যই আছে। তার আগে জানতে হবে পিএলআরটা কি। পিএলআরটা হচ্ছে একটা ডিপ হিলিং সেশন, পাস্ট লাইফ রিগ্রেশন। যে কর্মটা আমরা এই লাইফে সাফার, মানে যে কাজটা নিয়ে আমরা পৃথিবীতে জন্মেছি, কিছু তো একটা লাইফ পারপাস, সোল পারপাস নিয়ে জন্মেছি, সাধারণ দৃষ্টিতে সেটা বোঝা সম্ভব নয়। পিএলআরটা হচ্ছে মানে আমরা যেটা কর্ম করেছি সেটা হচ্ছে আমরা নিজের চোখে বা সম্মুখীন হয়ে দেখছি, মানে পাস্টে। এরপর বুঝতে হবে যে কর্মাটা কি। কর্মাটা হচ্ছে প্রারব্ধ কর্মা, আরাধ্য কর্মা, অনারাধ্য কর্মা। মানে যেটা পাস্টে করে এসেছি, যেটা কিছু নিয়ে আমরা এই জন্মে এসেছি, সেটা হচ্ছে প্রারব্ধ কর্ম। সেই প্রারব্ধ কর্মটাকে আমরা অনারাধ্য কর্ম দিয়ে কিছুটা কাটাতে পারি বা কিছুটা ফেড করতে পারি। যেমন আমি যদি অতীতে কোনো ভুল করে থাকি, ধরো কারোর সাথে আমি অন্যায় করেছি, প্রেজেন্ট লাইফে ইউনিভার্স আমার সাথে এমনই সেই জিনিসটাই আনবে। অনেকে বলে দান করলে বা অন্যান্য রিচুয়াল করলে কেটে যায়, অবশ্যই কাটে, কিন্তু সম্পূর্ণটা কাটে না। কেউ যদি কাউকে তার অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তার প্রেজেন্ট লাইফে তার কোনো না কোনোভাবে আর্থিক সংকট আসবেই। এবার সে যদি খুব দান করে, পুণ্য করে, এই জিনিসগুলো করে, সাময়িক কাটলো, কিন্তু সে যদি তখন পাস্ট লাইফটা দেখছে, তখন সে বুঝতে পারছে আমি কি ভুলটা করলাম। যেমন আমরা পরীক্ষা হলে ভুল করে আসি, বাড়িতে এসে খুব কনফিডেন্ট যে আমি সব ঠিক করেছি। যখন রেজাল্ট আউট হচ্ছে, আমি তো এত কম নাম্বার পেতেই পারি না। যখন আমরা খাতাটা দেখতে যাচ্ছি, যখন আমরা না আচ্ছা এখানে আমি ভুল করেছি, তাহলে এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে যাতে ফিউচারে আমি ভুল না করি। মানে আমাদের পাস্ট লাইফটা দেখাটা সবার জন্যই যে ইম্পর্টেন্ট তা নয়। তো যদি কারোর প্রবলেম না থাকে, সে কেন দেখবে? এবং এখানেও ডিভাইন পারমিশনের ব্যাপার থাকে, যে আসবে তার জন্য, সবার জন্য পাস্ট লাইফ নয়। আমি বারবার এটা বলি যে ইচ্ছা হলেই আমরা পাস্ট লাইফে কৌতূহলবশত দেখতে পারি না। এই কারণে পাস্ট লাইফ দেখার আগে আমি সবার আগে প্রেডিকশন করি। সেটা ট্যারো হতে পারে, অরা প্রেডিকশন হতে পারে। তো আগে প্রেডিকশন এবং অ্যাঞ্জেলের কাছ থেকে পারমিশন নিয়ে, যদি তিনি দেখান যে হ্যাঁ দেখা সম্ভব বা দেখলে তার কোনো রকমের সমস্যার সমাধান হবে, তখন অবশ্যই আমি তাকে দেখাই। এবং অথেন্টিক কিনা সেই ব্যক্তিটা, সেটা আমি বলার কেউ নেই। যে পাস্ট লাইফ দেখতে আসছে, সে পুরোটাই যখন সে ফিল করতে পারছে কেন তার সাথে প্রেজেন্ট লাইফের এরকম হচ্ছে, এবং আফটার পিএলআর যখন 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পরেও মানুষের যখন সেখান থেকে রিকভারি করছে, তখন তো সে বুঝতে পারছে যে এটা কতটা অথেন্টিক বা কতটা সত্যি। তো সেটা মানে প্রচুর প্রচুর এক্সাম্পল আছে, তার এক বড় এক্সাম্পল আমি নিজেই। আচ্ছা ম্যাম, গল্প শুনবো এবার, যে আপনি নিশ্চয়ই অনেক ক্লায়েন্টকে দেখেছেন এবং প্রচুর, তাদের হ্যাঁ। রিয়েল স্টোরি আমরা জানতে চাইবো। আচ্ছা, শুরু করছি। একটা স্টোরি নয়, দেখো এটাকে আমি সবসময় বলি এটা হচ্ছে কেস স্টাডি। মানে এক একটা কেস থেকে আমিও শিখি, আর তাদের তো হয়। এরকম একজন এসছিলেন আমার কাছে, খুব অল্প বয়সী ছেলেটি। প্রোস্টেটের সমস্যা হচ্ছে, যেটা খুব বেশি বয়স্ক মানুষদের হয়। তো ইউরিন হোল্ড করতে পারে না। তো তার মানে
পার্সোনাল লাইফেও প্রবলেম হচ্ছে, তার প্রফেশনাল লাইফেও প্রবলেম হচ্ছে, এবং ডাক্তার বলছে এটা খুব রেয়ার, এটা এরকম হলো, তো ট্রিটমেন্ট চলছে, তিনি হিলিংও নিচ্ছেন অন্য কোথা থেকে, কিন্তু তার কৌতূহলটা যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই সে রিকভারি করছে, কিন্তু পুরোপুরি নয়। সে দেখতে এসেছিল যে কেন আমি কি দেখতে পারি, যেহেতু বয়সটাও কম, অবশ্যই অ্যাডাল্ট সে। এবার আমি দেখলাম হ্যাঁ ডিভাইন তাকে পারমিশন দিচ্ছে। তো সে যখন পিএলআর সেশনটায় নিচ্ছে, এবার প্রথমেই সে বলছে চারিদিকে শুধু জল। এবার দেখো, এখানে আমি আসি, পিএলআরটা কিভাবে দেখা হয়। এটা মানে হিপনোটাইজ নয়, এটা হিপনোথেরাপি, এটা অ্যাঞ্জেল হিলিং এর একটা পার্ট, মানে কিছুটা পার্ট থাকে এখানে, প্লাস ডিপ মেডিটেশনের মাধ্যমে আমরা তাকে সেই স্টেটে নিয়ে যাই যেখানে আমাদের যে কনসাস মাইন্ড অ্যান্ড সাবকনসাস মাইন্ড থাকছে। কনসাস মাইন্ডে যেমন সে সব কিছু যুক্তি নির্ভর, সে সব কিছু প্রমাণ সাপেক্ষ দেখছে, বাট সাবকনসাসে আমাদের সব কিছুর ইমপ্রিন্ট থাকে। যেমন আমি ছোটবেলায় কি করেছি সেটা, যেমন আমি চোখ বন্ধ হোক চোখ খুলে হোক আমি বুঝতে পারবো, খুব কঠিন আর খুব ভালো ঘটনা আমাদের মনে থাকে, আর নর্মাল জিনিসগুলো আমরা ভুলে যাই, কষ্ট করে মনে করতে হয়। ঠিক সেরকম অতীতের সব কিছু তো স্তর স্তর, লেয়ার রয়েছে। তো এবার সেখান থেকে আমাদের ওই জায়গাটাতে যদি আমরা নিয়ে যাই, শান্ত স্টেটে যদি আমরা থাকি, যেমন রিফ্লেকশন আমরা দেখতে পাই, জল যখন তরঙ্গ থেমে যায়, ঠিক তখন কিন্তু আমরা সেই জিনিসটাকে ফেস করতে পারি। এবার পাস্ট লাইফে এখানেও আর একটা কথা আছে, আমাদের প্রত্যেকটা যেমন মানুষের 5টা সেন্স আছে, যেমন আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা তাও ছোটবেলায় পড়েছি, মানে আমরা টেস্ট পাই, দেখতে পাই, স্মেল পাই, টেস্ট করতে পারি, ফিল করতে পারি। ঠিক সেরকম আমাদের 5 স্পিরিচুয়াল সেন্সেস আছে। সেটা যখন আমরা পিএলআরে যাই, এক একজনের এক একটা বেশি থাকে, এবং আগে থেকে বোঝা সম্ভব না কার কোনটা থাকবে। যেমন হচ্ছে ক্লিয়ার কগনিজেন্স থাকে, ক্লিয়ার অলিয়েন্স থাকে, যে গন্ধ শুনে বুঝতে পারে, ক্লিয়ার সেন্টিয়েন্স থাকে। এবার যার ভিজুয়ালাইজেশন খুব ভালো, সে পুরো ছবির মতন দেখতে পাচ্ছে। যার স্মেলিং পাওয়ারটা খুব বেশি থাকে, একটা এরকমও পিএলআর আমি করিয়েছিলাম, যে শুধু স্মেল করে বলে গেল যে কি হয়েছিল তার, সে এবং কারোর কানে শুনতে পাচ্ছে কিছু, কি যেন তাকে কেউ যেন ডিকটেট করছে, এরকম সেরকমও হয়। এক এক জনের পদ্ধতি। পিএলআরটা না, এটা কোনো গতে বাঁধা ব্যাপার নয় যে ওর এরকম হয়েছে মানে আমি চোখটা বন্ধ করবো, আমি সমস্ত দেখে ফেলবো, না। কারো ইনটিউশন, এত স্ট্রং ইনটিউশন তার হয়ে যায়, সে পুরো বুঝতে পারছে। তো যাই হোক, ছেলেটিকে আসল প্রসঙ্গে আসি, ছেলেটি ভালো ভিজুয়ালাইজ করতে পারে। তো সে যখন দেখছে যে চারিদিকে প্রচুর জল, এবার আমি বললাম জল দেখছো কেন? বলছে আমি যেখানে রয়েছি আমি নিজেকে দেখতে পাচ্ছি না। অনেক সময় এটাও হয়, নিজেকে আমরা অনেক পরে দেখি, কারণ আমার চোখ, যেমন ধরো আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো, আমি যদি নিজের দিকে তাকাই তখন আমি দেখবো আমি কি ড্রেস পরেছি বা কি আছি, বাট ইন জেনারেল নিজেকে সবাই মানে তাৎক্ষণিক দেখতে পায় না। এবার যাই হোক, ও দেখছে যে চারিদিকে জলাভূমি, জল মতন এরিয়া রয়েছে। এবার ওকে বলা হলো তুমি তোমার বাড়িতে যাও। ও দেখছে অতীত জন্মেও একটা মেয়ে ছিল, এবং খুবই শান্ত, ধীর, স্থির একটা মেয়ে। এবং যেটা হয়, খুব শান্ত প্রকৃতির মানুষকে টর্চার সহ্য করতে হয় বেশি, কারণ সে প্রতিবাদটা করতে শেখেনি। এবার বাড়িতেও সে ঠিক তাই, টেকেন ফর গ্র্যান্টেড, তাকে সবাই ইউজ করছে, মানে তাকে সবকিছু ওই সিন্ডারেলার মতন তাকে সবকিছুই করানো হচ্ছে, বাট সে বলতে পারছে না। সে কি করছে, সেই ইমোশনগুলো সাপ্রেস করছে। এবার এটা হতে হতে বয়স বাড়ছে, তার যে লাভড ওয়ান ছিল সে বলছে যে উনি তো আমাকে ভালোবাসতেন, কিন্তু কোনো কারণে আমার সাথে হচ্ছে না, কিন্তু ওই যে মানে বিচ্ছেদটা, ওটা আমি নিতে পারছি না। আমি বললাম তুমি কি খুব কাঁদছো? বলছে আমি তো কাঁদতে শিখিনি। বলছে আমি কাঁদতে শিখিনি, আমি সব কান্নাগুলোকে দমন করছি। কোথায় যাচ্ছে? ইমোশনগুলো আমাদের স্যাক্রাল চক্রায় থাকে। ইমোশন জল রিপ্রেজেন্ট করে আমাদের 7 চাক্রায়, 7 এনার্জি আমরা নিয়ে আসি, 7টা জন্মের মেমোরি কিন্তু আমরা ক্যারি করি আমাদের অ্যাস্ট্রাল বডিতে, আমরা কিন্তু ক্যারি করি। এবার যখন বললাম যে দেখো এরপরে কি হলো, বিয়ে কি হলো ওর সাথে? বললো না, ওর সাথে তো আমার বিয়ে হয়নি, তার আগেই তো আমি মারা গেছি। এবার যখন আমি বললাম তাহলে তুমি সেই মৃত্যুর মুহূর্তে যাও, কারণ যখন আমরা পাস্ট লাইফে কেউ ঢুকি বা কেউ কোনো ক্লায়েন্ট যখন পাস্ট লাইফ দেখে, মৃত্যু দেখাটা খুব নেসেসারি, কারণ সেই সময় তার থট কি ছিল, সেইটা থেকেই তার পরবর্তী জীবন। এমন নয় যে এটা কিন্তু তার আগের জন্ম। তুমি মানে আমি যখন সাবকনসিয়াসকে ডিরেকশন দেব যে সেই লাইফেই যাও যেখান থেকে ওই প্রবলেমটা শুরু হয়েছে, সেভাবেই দেওয়া হয়েছিল যে সেই লাইফেই যাবে তুমি যেখানে তোমার রেকর্ডটা রয়েছে, তোমার কেন কি প্রবলেমের জন্য তোমার এই প্রোস্টেটের প্রবলেমটা শুরু হয়েছে। তো দেখলো যে ও তো একেতে ইমোশনগুলোকে সাপ্রেস করেছে, বলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি, তারপরে ও সুইসাইড করে, জলে ডুবেই মারা গেছিল। এবার কি হলো, জল ইমোশনগুলোকে তো ফ্লো করতে পারেনি। ওর কিন্তু এমন নয় যে জলে ফোবিয়া আছে, এক একজনের এক এক রকম সিমটম হয়, কিন্তু যেহেতু ওর স্যাক্রাল চক্রাতে ওটা থেমে গেছে, ওইটা ফ্লোটা হয়নি, যে ফ্লোটা ওর জীবনে দরকার ছিল, যে গতিটা দরকার ছিল ইমোশনে, সেটা যেহেতু থেমে গেছে, যার জন্য ওর অ্যাস্ট্রাল বডি ওটা ক্যারি করছে।
আমাদের ফিজিক্যাল বডি যেমন তুমি প্রীতি আমি পিয়ালি, আমাদের এই জন্মের পরে আমাদের অন্য নাম হবে যদি আমরা জন্মাই, কিন্তু আমাদের প্রত্যেকটা কিছু কিন্তু মনে থাকবে, কারণ আমাদের এটা যেটা দেখছো সেটা হচ্ছে শুধুমাত্র আমরা ফিজিক্যাল বডি, অন্নময় কোষ, আমাদের 5টা কোষ থাকে, তবেই আমাদের আমাদের চেতনা। আমরা যে বলি না আমি আজকে গোলাপের যে গন্ধটা পাচ্ছি সেটা আমার নাক শুধু না, সেটা আমার চেতনা নাকের মাধ্যমে গ্রহণ করছে। ঠিক সেরকম চেতনা যখন পৃথিবীতে আসে তখন চেতনা তো চৈতন্যেরই অংশ। প্রথমে সে অন্নময় কোষ হয় যেটা ফিজিক্যাল বডি, দেন হচ্ছে প্রাণময় কোষ যার প্রাণ শক্তির সাহায্যে যেটা আমরা বেঁচে থাকি, প্রাণময় কোষ। তারপরে থাকছে মনোময় কোষ যেখানে কনসাস অ্যান্ড সাবকনসাস মাইন্ড থাকছে। তারপরে থাকছে বিজ্ঞানময় কোষ যেটার মাধ্যমে আমাদের উইজডম, জ্ঞান যেটুকু আমরা নিচ্ছি, যেটা ছাড়া আমাদের জীবন ইনকমপ্লিট, যার জন্য আমরা মানুষ মানে উন্নত প্রাণী বলা হয় আমাদের। তারপরে থাকছে আনন্দময় কোষ, ব্লিস বডি। মানে যদি আমাদের 4টে মানে অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ যদি কেউ ব্যালেন্স করতে পারে তাহলে তার অটোমেটিক্যালি তার সিদ্ধি লাভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আমাদের মূল ফোকাসটা থাকে, যেহেতু আমরা যেটা দেখতে পাই তার দিকে আমরা বেশি ইয়ে করি, যেমন তোমাকে আমি দেখছি, তুমি আমাকে দেখছো, বাট তোমার মনটা তো আমি দেখতে পাচ্ছি না। তোমার সাথে তোমার সাথে আলাপচারিতার মাধ্যমে কিছুটা বোঝার চেষ্টা করো, তোমার বুদ্ধিরও কিছুটা বুঝবো। কিছু কিছু মানুষ আছে খুব সুন্দর কিন্তু প্রাণ শক্তির অভাব, দেখবে খুব ঝিমানো, মূর্ছা একদম থেকে যায়, এরকম এটা কেন হয়? প্রাণ শক্তি মানে আমাদের 5টা বডির যদি একটা বডিও ডিসব্যালেন্স থাকে আমাদের লাইফে কিন্তু আমরা হ্যাপি থাকতে পারবো না। যদি আমাদের ভারসাম্য থাকে ঠিক সেরকম, মানে ওর ফিজিক্যাল বডিতে কিন্তু কিছু ক্যারি করছে না, তো কিছু মনেই নেই, তাহলে কার মনে ছিল? তার মনে ছিল মনোময় কোষ, তার বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষের যে রেকর্ডগুলো ছিল সেটা ধীরে 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 ওই স্টেটে নিয়ে গিয়ে তাকে যখন বলা হলো এবং যখন হিল হয়ে যাও ফিরে আসলো, যেহেতু এটা অ্যাঞ্জেল হিলিংয়েরও একটা পার্ট থাকে, শেষে যখন তাকে হিল করা হলো, ওই এনার্জি থেকে যখন তাকে ডিসকানেক্ট করা হলো, আফটার 3 মান্থস সে যখন আমাকে বললো যে ম্যাম আমি ভীষণ ভালো আছি, মেডিসিন তো নিচ্ছিলাম কিন্তু এত ভালো ইমপ্রুভমেন্ট এবং আমি খুব ভালো, আমি আমার কেরিয়ারে এখন খুব হ্যাপি আছি, এটা আমার কাছে সাকসেস। তো মানুষ দেখতে পাওয়াটা বড় কথা নয়, পাস্ট লাইফ মানে স্টোরি নয়, পাস্ট লাইফ মানে আমাদের সেই জায়গাটায় নিয়ে গিয়ে সেই জটটাকে খোলা এবং সেটাকে একটা সুন্দরভাবে তাকে হিল করা। ম্যাম যেহেতু একবার সম্পর্কের কথা বললেন, তো এখন মানুষ সম্পর্কে বেশি আঘাত পায়, আমাদের কমেন্টও সেই একদম, ধরনেরই একদম। আসে। তো এই যে বিষয়টা আমি এর সাথে রিলেট করে বলতে চাই যে এই যে কেউ কাউকে প্রতিশ্রুতি দিচ্ছে যে বিয়ের বা কিছু, বাট আগামী গিয়ে সে সেই প্রতিশ্রুতিটা আর কি রাখতে পারছে না। এবার ফলে একটা সোল তো কাঁদছে, একদম একদম ফলে হয়তো সে কেউ কাউকে ভালোবাসলে তাকে বাদদুয়া দিতে পারে না, একদমই সত্যি কথা। তার জন্য ভালোই চাইবে যদি সে সত্যি ভালোবাসে। এবার সেক্ষেত্রে সেটা কি তার কোনো মানে যে অপোজিটের পার্সন যে এরকম করছে তার কি কোনো ব্যাড এফেক্ট পড়ে? দেখো এটা জানতে গেলে আমাকে পাস্টে যেতে হবে, কারণ প্রেজেন্টে দেখা যাচ্ছে যে এরকম বহু বহু তুমি যেটা বললে আমার কাছে ওই রিলেশনশিপ নিয়ে মানুষ বেশি দেখতে আছে। আমি সবসময় বলি একটি মেয়ে এসেছিল, তার বিয়ে ঠিক হয়ে গেছে, সে তার ফিয়ন্সের সাথেই এসছে, তার সাথে তার বিয়ে ঠিক হয়েছে এবং তার বাবা মাও এসছে। তার ফিয়ন্সের সাথে তার কোনো প্রবলেম নেই। একটা সময় ছিল বাড়ি থেকে মানতে চায়নি, সে তার প্রবলেম হচ্ছে বাবা মার সাথে। তুমি যেটা বললে সেটার সূত্রপাতটা তুমি বুঝতে পারবে কেন বলছি। এই জন্মে সে বাবা মায়ের বড় সন্তান, তার একটা বোন আছে এবং তার বয়ফ্রেন্ডের সাথে তার খুব ভালো সম্পর্ক। তাহলে দেখতে এসছে কেন? দেখতে এসছে এই কারণে যে তার বাবা মাকে সে প্রচণ্ড ভালোবাসে অথচ প্রচণ্ড মানে সহ্য করতে পারে না। মানে দুটো বিপরীতধর্মী ক্যারেক্টার তার মধ্যে সে রয়েছে। মানে যতটা সে ভালোবাসে ঠিক ততটাই সে ঘৃণা করে। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। তো বললো আমি বাবা মাকে ছাড়া বাঁচবো না বা বাবা মাকে ছেড়ে আমি দূরে যেতে পারবো না এরকম, কিন্তু বাবা মা যদি কিছু বলে সেটাকে আমার প্রতিবাদ করতে হচ্ছে। এটা মানে কি ছেলেটা বলছে? মেয়েটি দেখতে এসছে। মেয়েটির বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেই দেখতে এসে, যেটা আমি না কাটাতে চাই, কারণ বিয়ের পরে আমার ফিয়ন্সে বুঝতে পারবে, কিন্তু শ্বশুরবাড়ির লোক দেখা হলে বাবা মাকে খুব মানে হয়তো বাজে কথা বলছে, খুব রুড বিহেভ করছে, তখন তো ভাববে যে মেয়েটা স্বভাব ভালো নয়। বা নতুন বউ এসছে সে তার বাবা মার সাথে এরকম ব্যবহার করছে, তাহলে আমার বাবা মার সাথে সে কেমন ব্যবহার করবে, ভাবতেই তো পারে। বললো আমি বিয়ের আগে আমি এটা একটু ঠিক করতে পারি, দেখতে চাই যে কেন এটা আমি করছি। বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক নেই। সে যখন পাস্ট লাইফে গেল সে দেখছে সে গ্রামের একটা মেয়ে ছিল খুব মানে কালো, যার জন্য তাকে সবাই খুব গঞ্জনাতে, যেটা হয় আমাদের সোসাইটিতে যেটা হয়। তো আমি বললাম তোমাকে বাবা মা, বাবা বলছে বাবা মা আমাকে বিয়ে ঠিক করেছে, বাবা মা এই লাইফেরই বাবা মা, তো বিয়ে ঠিক করেছে কিন্তু আমি তো বিয়ে করব না। আমি বললাম কেন করবে না? বলছে আমি তো ওই যে আমার যাদের বাড়িতে বাবা মা পুজো করে, পূজারী ব্রাহ্মণ ছিল ওর বাবা মা, তো সেখানে সেই যে মানে
অবস্থাপন্ন যে গৃহস্থ ছিল তার ছেলেকে আমি ভালোবাসি, কিন্তু আমি তো কালো, আমাকে তো তারা বউ হিসাবে নেবে না। আমি বললাম ছেলেটিকে ভালোবাসে, সেই এই লাইফে যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, বললো হ্যাঁ সে আমাকে ভালোবাসে, কিন্তু সে বাবা মার এগেনস্টে যেতে পারছে না। কি করে যাবে? জমিদার টাইপের, মানে জমিদার না হলেও খুব বর্ধিষ্ণু একটা পরিবার, সেখানে কি করে আমাকে বিয়ে করবে? একেতে কালো, তার বাড়িতে আমার বাবা মানে ব্রাহ্মণ হিসাবে পুজো করে, তো গ্রাম যেহেতু অনেক মিনিমাম 120 এরকম সামথিং, যেটা আমি ক্যালকুলেট করে দেখেছি, এরকম পুরনো সময় অবস্থা। মেয়েটি বলল যখন আমি দেখছি যে কোনোভাবেই আমার সম্ভব না, আমি না তো পালিয়ে যেতে পারছি, ঠিক সেরকম প্রতিশ্রুতি কিন্তু পরস্পরকে দিয়েছিল। তুমি যেটা বললে এটা কিন্তু ওই সেই সূত্র ধরেই বলছি, প্রতিশ্রুতি পরস্পরকে দিয়েছিল, কিন্তু মেয়েটি মানে তার যে বয়ফ্রেন্ডটা ছিল অতীতের, সে বলছে আমি তো কিছু করতে পারছি না, কারণ আমি স্বাবলম্বী নই। আমি আমার বাবার যে ব্যবসা আছে সেটাই আমি চালাই, তাহলে আমি তোমাকে নিয়ে কোথাও যাবো কি করে? এবং আমি যদি চলে যাই, গ্রামের লোক তোমার বাবা মাকে মেরে ফেলবে, যে তুমি ভালো না, তোমাকে নিয়ে চলে যাবো। তখন মেয়েটি দ্বিধা বিভক্ত যে আমি কি করব। তখন আমি বললাম তুমি সেজেছো, দেখো তো বিয়ের দিনকে তুমি কেমন সেজেছো। বলছে হ্যাঁ লাল রঙের শাড়ি পরেছি, শাড়ি পরে। আমি বললাম এবার কি করছো, বিয়েটা হলো? বলছে বিয়ে তো হলো না, বলে মেয়েটি বিভৎস কাজে, মানে এতটাই কাজে যে পেছনে ওর বাবা মা ফিয়ন্সেও কাজে, মানে এনার্জি তো ট্রান্সফার হয়ে যায়। এবার আমি বললাম কেন? বলছে আমি শাড়িটা খুলছি। আমি বললাম তুমি কি পালিয়ে যাবে বলে খুলছো? বলছে না পালিয়ে যাব না, তো ওই তো কড়িকাঠ দেখতে পাচ্ছি, আমি ওখান থেকে আমি সুইসাইড করলাম। আমি বললাম এরপরে কি হলো? এই যে সবাই যে না এখন ম্যাক্সিমাম মানুষ মুক্তির জন্য সুইসাইড করে, কেউ মানে আমি প্রেজেন্ট লাইফে যারা সুইসাইড করে তারা এক ধরনের সংকুচিত মানে মনে চলে আসে, মানে তার কাছে কোনো বাধ্য সে উপায় নেই, অপশন নেই, কিন্তু এটাও ভুল। তখন যদি সে ওই সময় ওই মাইন্ড সেট আপ থেকে যদি সে কখনো অন্য কোথাও চলে যায় বা অন্য কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলে, ওই থটটা কিছুক্ষণের জন্য সেটা স্টপ হয়ে যাবে। কেন? এটা খুব মর্মান্তিক, মানে আমি মানে শুনছি, মানে আমি সোলটাকে দেখতে পাচ্ছি। যখন আমরা পিএলআর করে আমাদেরও সেই এনার্জির সাথে কানেক্ট থাকতে হয়। তারা স্বচক্ষে দেখছে, চেতনার মাধ্যমে দেখছে, আর আমরা এনার্জি ফর্মে দেখছি। এবং আমি মানে ও যখন বলছে যে আমি না খুব ভুল করেছি, মা বাবা দরজা ভেঙে যখন ঢুকলো, ওমা আমি তো মরতে চাইনি, এই যে তীব্র আর্তনাদটা করলো, মানে আমি না ওখানে শুধু স্টান্ট হয়ে গেল। আমি তখন কোনো ওকে আর কোনো ডিরেকশন দিতে পারছি না, জাস্ট আমি পজ নিলাম, 2 সেকেন্ড আমি ওখানে পজ নিলাম। মানে ওই আর্তনাদটা ঠিক ওই জন্মে যে ডায়লগটা, যে আর্তনাদটাও বলেছিল, ওর সোল বলেছিল, কারণ ও তো তখন মারা গেছে, যে মা আমি তো মরতে চাইনি, তোমরা যদি আমার একটু কথাটা শুনতে আজকে আমার হয়তো মরে যেতে হতো না। বাবা মাও তীব্র বেগে কাঁদছে। আমি বললাম এর পরে কি হলো? এটাও খুব সত্যি, যেটা আমরা যদি মানে কেউ যদি মানে সুইসাইড করে ফেলে কিংবা অ্যাক্সিডেন্টে কারোর ডেথ হয়, অথচ তার চার্টে দেখা যাচ্ছে তার 50 বছর তার আয়ু, সে যদি 20 বছরে মারা যায়, 30 বছর কিন্তু সেই এই মানে পৃথিবীর স্তরে থাকে, সে কিন্তু ঊর্ধ্বস্তরে যেতে পারে না। ওটাই আমার প্রশ্ন ছিল যে যেতে পারে সুইসাইড না, করলে সোল লুপের মধ্যে থাকে। ইয়েস, লুপের মধ্যে থাকে কিন্তু যতক্ষণ না তারপর কি আবার এই মানব জন্ম পায়? হ্যাঁ সে তো পেয়েছে, এবং সে পেয়েছে সেই মা বাবাকেই পেয়েছে, সেই ফিয়ন্সেকেই পেয়েছে। আমি বলছি যে কেন এটা হলো, এরপরে যখন সে দেখছে, কারণ সোল তখন সোলকে রিগ্রেট ফিল করতে হবে, না হলে তো সে সেই ভুলটা আবার করবে। ধরো ধরো কারোর খুব ব্যাড হ্যাবিট আছে, কেউ কিছু হলেই মিথ্যা কথা বলে যে কোনো পরিস্থিতিতে। এবার এমন তার হ্যাবিটটা হয়ে যাবে যখন পরিস্থিতি ছাড়াও সে মিথ্যা কথা বলছে। যাদের চুরি করার মানে প্রবণতা থাকে ছোট বয়সে, যেমন আমরা ছোট বয়সে গল্প শুনেছিলাম যে ছোটবেলায় ইরেজার ছোট ছোট বাচ্চারা যেটা নিয়ে আসে, এটা চুরি নয়, ওটা ভালো লাগছে নিয়ে আসে। তাদের যদি তাদের পেরেন্টস যদি সেই মুহূর্তে বাধা না দেয়, ওটা না পরবর্তীকালে এমন জায়গায় চলে যাবে, সেটা আর কিছুটাই সে ঠিক করতে পারে। এরকম বহু মানুষ আমার কাছে এসেছে, যখন রিডিং নিতে আসে বলে যে এরকম টাইপের হ্যাবিট আছে ম্যাম, আমি ছোটবেলা থেকে কারেকশন আনি। শুধু এটা নয়, এরকম আরো অনেক আছে। তো সোল যখন দেখছে তার বাবা মা পুরো মৃতপ্রায়, যেহেতু মেয়ে সুইসাইড করেছে, এবং তার যে ফিয়ন্সে ছিল সে সারা জীবন আর বিয়েই করেনি। এই যে আক্ষেপ, সোলের যে এই যে কষ্ট, যে আমি এটা কি করলাম, বললাম আমি তো, তুমি তো পালিয়েও যেতে পারতে। বলছে হ্যাঁ সেটাই তো ভুল করেছি। আর ও তখন বলেছে আমি সুইসাইডটা করে খুব ভুল করেছি। তো এই লাইফে যখন ওকে আবার আস্তে আস্তে রিগ্রেশনের মাধ্যমে বা ওই সব সমস্ত যা প্রসিডিওর থাকে করে নিয়ে আসা হলো, তখন বললো এই লাইফে তো আমাকে এই কথাটা কিন্তু আগে বলেনি। বলছে যখন আমি প্রথম রিলেশনশিপে আসি, আমার বাবা মা মানতে চায়নি, কাস্ট আলাদা বলে মানতে চায়নি, কিন্তু আমার তখনও কিন্তু সুইসাইড করার ইচ্ছা হয়েছিল, থট এসেছিল। ওর ইচ্ছা হয়নি, কিন্তু মানে সাপোজ ওর নাম যদি আমি মিনা বলি, মিনার কিন্তু ইচ্ছা হয়নি। মিনার ভেতরে যে এনার্জি বডি রয়েছে, এনার্জি বডি তো ক্যারি করছে সমস্ত মেমোরি। ওর মনে হয়েছে যে আমি সুইসাইড করে ফেলি, কারণ এই পরিস্থিতিতে আমি সেটা করেই অভ্যস্ত। বুঝতে পেরেছো? যে ধরো খুব ভালো ডান্স পারফর্ম করে, সে কেউ স্টেজে ওঠার আগে একটু মানে গ্রিন রুমে গিয়ে সে প্র্যাকটিস করে, কেউ চোখটা বন্ধ করে জাস্ট একটু ভেবে নেয়
হুম। তো এটা এক একজনের এক এক রকম প্রসেস, ঠিক যেরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে কেউ যাবে সেটা তার একটা হ্যাবিট হয়ে যাবে। মেয়েটার হ্যাবিটটা ওটা ছিল, এই যে বললাম যে পাস্ট লাইফ থেকে সে ক্যারি করছে, ঠিক এরকমও আরও একটা প্রসঙ্গে বলি, একজন এসছিলেন, উনি বলছেন আমার শাশুড়ি মা আমার সাথে সতীনের মতন ব্যবহার করে, খুব অকওয়ার্ড জিনিসটা, এবং কিছু কিছু টার্ম উনি ব্যবহার করেছিলেন যেটা আমি অন ক্যামেরা বলতে পারবো না, এত রাফভাবে শাশুড়ি মা ওনাকে বলেছিলেন যে আমার ছেলের জন্য আমি এনাফ, তুমি কেন এসছো ওর জীবনে, যে কেন এটা হচ্ছে, মানে উডবি হাজব্যান্ড খুব ভালো, দুদিন পরেই বিয়ে হয়ে যাবে, মানে 1 মাস 1.5 মাস আগে আমার কাছে এসছেন যে আমি কি করব, আমার শাশুড়ি মাকেও একই ছেলে, তাকেও ফেলতে পারবো না, বিয়েও করতে পারবো না, আমাকে একটু আমি দেখতে চাই যে কি কর্ম ছিল যার জন্য এসছি। তো যখন গিয়ে দেখছে অতীত জীবনে ওরা স্বামী স্ত্রী ছিল এবং খুব ভালো সম্পর্ক ছিল, বাট থার্ড পার্টি ছিল শাশুড়ি। আচ্ছা। শাশুড়ি ওদের মানে মেরে ফেলেছিল, যখন বললো আমি যখন ওকে পেতে পারিনি, ঠিক এই জন্মে যে ডায়লগটা দিল, মানে এত বাজে একটা, মানে খুব বাজে কথা বলেছে, ঠিক ওই জন্মে ওটাই বলছে যে যদি ওকে আমি ভোগ করতে না পারি, আমি তোকেও ভোগ করতে দেবো না। তো যার জন্য এই লাইফে সে কিন্তু মা, কিন্তু সে বিহেভিয়ার কি করছে তার মানে সতীনের মতো, বা তার গার্লফ্রেন্ড বা তার বউয়ের মতন, সে নিজেও জানে না, তার অবচেতন মন কিন্তু তাকে চালিত করছে। তো এই জন্য পাস্ট লাইফ দেখা কিছু কিছু ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তখন কি করা হয়, কর্ড ডিসকানেক্ট করে দেওয়া হয়, যে যোগসূত্র, যে ইনভিজিবল যোগসূত্র ওই শাশুড়ি এবং হবু বৌমার মধ্যে রয়েছে, সেটা ডিসকানেক্ট করে দেওয়া, যাতে ওনার কোনো এফেক্ট প্রেজেন্ট লাইফে ওনাকে আর সেই রকম করবে না। তো এই ফরগিভনেস যেখানে হয় না, সেখানে আমরা কর্ড ডিসকানেক্ট করে দিই। হুম। শুনে তো হুম। অবাক হয়ে গেলাম, হুম। কারণ সুইসাইডের মতন এই লুপ থেকে একদম সোল, মানে এখন মানুষ এত ভুল ডিসিশন নেয়, একদম, একদম। রিলেশনশিপ নিয়ে এত স্ট্রাগল করছে, এটা খুব প্রবলেম। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, যে রিলেশনশিপে তোমাকে স্ট্রাগল করতে হয়, যেটাকে তোমাকে শান্তি দিচ্ছে না, তোমাকে শাস্তি দিচ্ছে, সেখান থেকে প্রথমে বেরিয়ে আসো। হ্যাঁ, আমি একদম সবসময় বলি যে রিলেশনশিপে আমরা সবসময় লজিক মাইন্ড দিয়ে ভাবে, ইমোশন তো অবশ্যই দরকার, তার সাথে একদমই। সাথে লজিকটা দিতে হবে, যে আমরা রিলেশনশিপে আমরা খাচ্ছি কেন, টেস্ট লাগছে এবং আমার শরীরে পুষ্টি হচ্ছে বলেই না আমার খাদ্যটা গ্রহণ করছি। যারা উচ্চ মার্গের সাধক তারা তো খাবার গ্রহণ করে না, তারা তো দিব্যি আছে, তাদের দরকারই পড়ে না। তো আমাদের মানে যারা আমরা সাধারণ মানুষ রয়েছি, তাদের রিলেশনশিপে কেন যাই, ভালো থাকার জন্য। রিলেশনশিপ আছে, ভালোই নেই, তাহলে সেই জিনিসটা আমরা কেন যাব? তো এটা বুঝতে হবে যে স্ট্রাগল যদি মানে তখন সেটা শাস্তি হয়ে যায়। আর একতরফা যদি স্ট্রাগল যদি দুতরফে হয়, সেটা খুব ঠিক আছে, ইকুয়াল হয়, সম্পর্ক সবসময় একদমই ইকুয়াল হতে হবে, ব্যালেন্স ব্যালেন্স দুজনকেই থাকতে করতে হবে। হবে। একা একা যদি কেউ ব্যালেন্স করে, তাহলে বুঝবে সেই কার্মিক সে ক্যারি করছে। কিছু কিছু জিনিসের জন্য খুব ম্যান্ডেটরি পাস্ট লাইফ করা। আরো কিছু স্টোরি? আরো কিছু, আচ্ছা, রিলেশনশিপ নিয়ে তো বললাম, ফিনান্সিয়াল ইয়ের জন্য এক এক মানে আসে কিছু কিছু মানুষ আমার কাছে। তো একজন এরকম এসেছিলেন যে ছেলেটি এটা খুব বাচ্চা ছেলে এবং খুব মানে হয় না, খুব এনার্জেটিক, খুব এসেই বলছে যে ম্যাম আমি না কোনো লাইফে চোট ছিলাম, আমি দেখতে এসেছি। আমি বললাম এরকম কেন বলছে, খুব মজা করে। আমি বললাম আর ইউ সিরিয়াস? বলছে হ্যাঁ আমি সত্যি এটার জন্যই দেখতে এসেছি, আমি বোধহয় চোট ছিলাম আগের জন্মে। আমি বললাম কেন? বলছে আমার বাবা খুব সাধারণ একজন মানে সরকারি কর্মচারী ছিল, বিয়ের মানে সরি রিটায়ারমেন্টের পরে তিনি যেটুকু টাকা পেয়েছেন তাকে সেটা দিয়ে আমাকে একটা বিজনেস খুলে দেয়, কিন্তু আমি যেটা সেই ট্রাক সমেত চুরি হয়ে যায়। একবার চুরি হয়ে গেল মানে বাবার প্রায় সর্বস্বই সেখানে চলে গেল। সেকেন্ডে ছেলেটি যখন আবারও কিছু মানে ওই অল্প যেটা হয় না যে অল্প দোকান করে অল্প কিছু সামগ্রী নিয়ে সেটা শুরু করেছে, তারপরে দেখালো সেই দোকানের কর্মচারী শেষও চুরি করে নিয়েছে। দুবার চুরির জিনিসটা হলো এবং বাবা আর নিতে পারেনি, বাবা অসুস্থ হয়ে যান, কারণ এতটা শখ। তো বললো এই দুটোবার চুরি হয়ে গেল এবং সেটা হিউজ অ্যামাউন্ট, যেখানে আমরা প্রায় অলমোস্ট সর্বশান্ত। আর এখন ব্যবসার দিকে যাচ্ছি না, আমি প্রাইভেট কোম্পানিতে খুব অল্প স্যালারিতে ঢুকে গেছি, কারণ আমাকে তো সার্ভাইভ করতে হবে, আমি দেখবো যে কি ছিলাম, এটা কেরিয়ার রিলেটেড। এবার যখন দেখা হচ্ছে তখন একদম বললাম যেই লাইফে তুমি যাবে, যে লাইফে তোমার এইটা শুরু হয়েছে, এমন নাকি আগের লাইফ থেকেই হয়েছে, সেটা তো সে কেউ জানে না যে কোন লাইফ থেকে সে ক্যারি করছে। সে দেখলো সে ছোট্ট একটা বাচ্চা, বলছে আমি না, আমি বললাম কোথায়? বলছে আমি এখন গেঞ্জি পরে হাফ প্যান্ট পরা আছি, আমি দেখছি। এবার এটাও বলি, কেউ কেউ নিজেকে প্রথমে একটু আগেও যেটা বললাম, নিজেকে দেখতে পায় না, বাট অন্যান্য পারিপার্শ্বিক ঘটনা দেখতে পায়। বাট ছেলেটির ভিজুয়ালাইজেশন এরও খুব ভালো, সে দেখতে পাচ্ছে এবং খুব মানে ডিটেলসে দেখেছে। তো যখন সে বলছে আমি এখন বসে রয়েছি, বা একটা ছোট এই অ্যালুমিনিয়ামের টিনের বক্স মানে বক্সগুলো থাকতো না আগেকার দিনে, যেই দোকানে পয়সা রাখার জন্য, সেরকম ওখানে বাবা বাড়িতে স্নান খাওয়া দাওয়া করতে গেছে। বললাম কিসের দোকান? বলছে এই যেরকম মুদির দোকান যেরকম থাকে সেরকম দোকানে
বয়স কত হবে? বলছে 12 থেকে 13 এরকম আমার বয়সটা আমি দেখতে পাচ্ছি। বাবা খেতে গেছে। আমি বললাম, "এবার তুমি কি করছো?" বলছে, "বাবার ক্যাশ বাক্সটা চাবি কোথায় রেখেছি? চাবিটা খুঁজছি। আমি চাবিটা পাচ্ছি না।" আমি বললাম, "চাবিটা কেন চুরি করবে তুমি?" বলছে, "হ্যাঁ, আমাকে তো টাকাটা নিতে হবে।" এবার আমি বললাম, "পেলে তুমি?" বলছে, "না, আমি তো পেলাম না। তারপরে আমি কিন্তু একটা ওই শার্প অবজেক্ট একটা কিছু ছিল ওই আ দা এরকম ধরনের কিছু ছিল। ওটা দিয়ে আমি লকটাকে ওপেন করেছি।" তখন আমি বললাম, "তুমি কি কাজে টাকাটা চুরি করলে?" বলল যে, "আমার বন্ধু এসছে টাকাটা দিয়ে দিলাম। তার তো দিদির বিয়ে হচ্ছে না, খুব গরিব আর কেউ সাহায্য করছে না।" উদ্দেশ্যটা খুব ভালো। উদ্দেশ্যটা কিন্তু খারাপ নয়। সে কিন্তু একজনকে সাহায্য করতে গেছে। কিন্তু কর্মটা তো তার বাবার প্রতি খারাপ হলো। মানে হুম, তুমি একজনকে উপকার করতে গিয়ে এই যে অনেকে দেখবে নিজেকে এই লাইফেও অনেককে মানুষ দেখবে অপরকে হেল্প করতে গিয়ে নিজে জর্জরিত হয়ে যাচ্ছে ঋণের দায়ে কিংবা নিজে পুরো সর্বশান্ত হয়ে যাচ্ছে কাউকে হেল্প করতে গিয়ে। এই হেল্পটা টক্সিক হেল্প। হুম, কাউকে তুমি তখনই হেল্প করতে পারবে যখন তুমি সব দিক থেকে স্টেবল থাকবে। নতুবা তুমি হেল্প করবে কি করে? তো ছেলেটি সেই ভুলটাই করেছিল। ইউনিভার্স ওই জন্য সেই সেম ঘটনার টাইপের মধ্যে দিয়ে তাকে নিয়ে এসেছে যাতে সে শিখতে পারে। এবার যখন টাকাগুলো সব দিয়ে দিল এবং যতটুকু ওই মাসে সঞ্চয় ছিল সবটাই সে দিয়ে দিয়েছে, কিছু নেই। বাবা যখন মানে স্নানাহার করে যখন এসেছে, এসে বলল, "বাবার কি হলো?" বাবা তো বলছে, "প্রচণ্ড মারছে।" ছেলেটা হাউ, হাউ করে কাঁদছে। বলছে, "বাবা আমাকে প্রচণ্ড মারছে। হাতের সামনে যা পাচ্ছে সেটা আমাকে ছুঁড়ে মারছে এবং খুব মারছে।" এরপর বাবা তো বসে পড়লো, এরকম করে বলছে। বাবা তো বুকে হাত দিয়ে বসে পড়লো। বলছে, "ওই তো বৈদ্য এসছে, কিন্তু বাবা তো আর উঠে দাঁড়াতে পারল না।" মানে বাবার স্ট্রোক হয়েছিল। বাবা ওই ধাক্কাটা নিতে পারল না। দেখো এই লাইফেও কিন্তু সেটাই হয়েছে। টাকাটা চুরি হয়ে যাওয়ার পরে কিন্তু নেপথ্যে কিন্তু ও দায়ী। ও কিন্তু ডিরেক্ট কোনো ক্ষতি করলো না। কিন্তু ইনডিরেক্টলি কিন্তু ও বাবার ক্ষতি করে ফেললো। এরপরে কি হলো? যখন তুমি বড় হলে? বলল, "বড় যখন হয়েছি, আমি তো অবস্থা দিন, দিন আরো খারাপ হচ্ছে। আমি তখন মজুর খাটছি। যখন যেটা ওই মানে মাঠে যারা ওই চাষাবাদ করে এরকম। কারণ পয়সা নেই, আমাকে বাঁচতে হবে। তখন সবাই আমাকে তাচ্ছিল্য করে, চোর, চোর বলে খেপায়। এই যে ওর ভেতরে একটা মানে চুরি কথাটা না ওর ভেতরে একদম মানে লজ্জা, ঘৃণা ওকে একটা গ্লানি দিচ্ছে। এইভাবেই ও যখন বড় হচ্ছে, ও কিন্তু লাইফে আর সেভাবে স্টেবল হতেই পারল না। দেখা গেল সারা লাইফটাই ও ওরকম খুব অভাবের মধ্যে দিয়ে কাটালো এবং সেখান থেকে কিন্তু সে বেরোতে পারেনি। বাট তার কিন্তু অনেক সম্ভাবনা ছিল। তো সেইভাবেই তাকে রিগ্রেশন এর মাধ্যমে সেই সমস্ত ব্যাড মেমোরি থেকে তাকে সরিয়ে দেওয়া হলো এবং হিলিং এর মাধ্যমে সে কিন্তু আস্তে, আস্তে প্রেজেন্ট লাইফে অনেকটা রিকভারি করে গেছে। এবং এই প্রসঙ্গেও বলি, অনেকে ভাবে পাস্ট লাইফ বোধহয় ম্যাজিক, যে আমি ম্যাম পাস্ট লাইফ আমি খুব সাফার করছি, পাস্ট লাইফ দেখব, হিল হিল হব। তো আমি সবাইকে বলি, আজকে তোমার সামনেও আরেকবার বলছি, যে পাস্ট লাইফটা আমরা অবশ্যই এটা ডিপ হিলিং সেশন, কিন্তু ঠিক এটা আমাদের যেমন ফিজিক্যাল বডিতে অপারেশন হচ্ছে, ঠিক এটা আমাদের সূক্ষ্ম শরীর, সাটেল বডি, এনার্জি বডিতে হিল হচ্ছে। সেটা রিকভারি কিন্তু একদিনে সম্ভব না। আমি নিজে যখন অ্যাজ এ মাদার আমি সাফার করেছি, আমি কিন্তু হিলার হব বলে এটা শিখিনি। আমি নিজে সাফার করেছি। আমার মেয়ের সাথে আমার রিলেশনশিপটা খুব কার্মিক এবং খুব টক্সিক ছিল যখন ও ৫-৬ বছর বয়স ছিল। তো সেখান থেকে যখন আমি দেখলাম, আমার ৬ মাস পর্যন্ত জিনিসটাকে ফরগিভনেস এর মধ্যে দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমি নিজে করেছিলাম। ১ বছর পর থেকে আমার মেয়ের আমূল চেঞ্জ হয়ে গেছে। একদম তখন মানে বোঝা যাবে না, আমি তখন একটা দিনও এমনও ছিল না যে ওকে আমি মারতাম না। সব বাবা-মাই বাচ্চাকে শাসন করে, কিন্তু আননেসেসারি শাসন যখনই হচ্ছে, তখনই বুঝতে হবে এটা কোনো প্যাটার্ন হচ্ছে। যেটা আমি পারিনি ওই লাইফে প্রতিবাদ করতে। বাট ওই যে একটা বছর আমার লেগেছে হিল হতে। একেবারে রিকভারি হয়ে গেছে। 100% যদি বলি, হ্যাঁ 100% হয়েছে। সময় লেগেছে। মানুষ সময় দিতে চায় না, অধৈর্য। তোমাকে যে করে এমন পরীক্ষায় আমরা একটা ভালো রেজাল্ট করতে গেলেও আমাদের সারা বছর সমান এফোর্ট দিতে হবে। কনসিস্টেন্সি থাকতে হবে সবকিছুতে, তবে হবে। ঠিক পাস্ট লাইফটা আমরা দেখলাম যে কেন আমাদের সাফারিংটা হচ্ছে, কি আমাদের ইনকমপ্লিট কার্মা ছিল, সেটা আমরা হিল হচ্ছি এবং আফটার সেশন যখন হয় তখন তো অবভিয়াসলি সেখানে হিলিংটা হয়েই যাচ্ছে। সে প্রচুর স্টাক এনার্জি রিলিজ করছে, যেগুলো তার এনার্জি বডি বা মেমোরিতে ছিল সেগুলো সে রিলিজ করছে। দেন আস্তে, আস্তে রিকভারি হচ্ছে। বাহ! দারুণ লাগলো। হুম। মানে পাস্ট লাইফ মানে যদি কেউ করে তাহলে তার প্রবলেম সলভ হতে পারে। একদম হতে পারে। ইয়েস, তুমি যেটা বললে হবেই এরকম না, কোনো হতে গ্যারান্টি নেই। পারে। হতে পারে। কারণ আরেকটা স্টোরি নয়, এটা খুব কেস হিস্ট্রি, এটা আমার খুব মনে থাকবে। কারণ আ আমরা যেটা বলি না, পুরুষদের আমরা কাঁদতে দেখিনি। হ্যাঁ। তো পুরুষ, এটা খুব ভুল ধারণা। কারণ ইমোশন, যখন আমরা কোনো ইমোশনকে সাপ্রেস করি, প্রেজেন্টে হোক, পাস্টে হোক বা ফিউচারে হোক, ইমোশনটাকে যখন আমাদের এনার্জি বডিটা আমাদের ফিজিক্যাল বডিতে স্টোর হচ্ছে, প্রত্যেকটা আমাদের পয়েন্টে, যেমন আমরা আকুপ্রেশার করি, আকুপাংচার করি বা বিভিন্ন রকম থেরাপি নিই, সেই এনার্জিগুলোকে যারা যেমন ধরো যারা কাঁদতে পারে না, তাদের ডার্ক সার্কেল হয়ে যায়। তাদের কথা মানে নিজের ট্রুথ
ওপেন করতে পারে না, তাদের তাহলে ছোট- কাদা ভালো, মানে Yes, কষ্ট হচ্ছে obviously. কাদো। ক্যাথারিসিস একটা তুমি আমাদের দেখো রেচন প্রক্রিয়া ছোটবেলায় আমরা সবাই পড়েছি, আমরা আমাদের শরীরের প্রয়োজন মানে বর্জ্য পদার্থ অপ্রয়োজনীয় অংশগুলো তো আমরা বার করে দিচ্ছি, তাহলে এনার্জিটা কেন আমরা স্টোর করব? এটা তো খুব সহজ ব্যাপার, আমরা কারোর সামনে কাঁদতে হবে না, আমরা ঈশ্বরের সামনে গিয়ে তো কাঁদতে পারি। যে ঈশ্বর মানে না নাস্তিক, সে তো নিজের তার একটা 24 ঘন্টা সে একটা মুহূর্ত একা থাকবে না এমন তো নয়, সে ঘুমের মধ্যে কাঁদুক, সে ঘুমের আগে কাঁদুক, সে রিলিজ করে দিয়ে কাঁদুক। মানুষ যখন প্রত্যেকটা মানুষ যখন ঘুমোতে যায় সে তখন রিল্যাক্স, সে তখন এমন ড্রেস পরে যেটাতে সে রিল্যাক্স ফিল করে, সে ফ্রেশ হয়, চোখে মুখে হাত পা ধুয়ে সে ঘুমাতে যায়। কিন্তু আমরা ইমোশনালি সেটা থেকে ক্লিন হয়ে কেউ ঘুমাতে যায় না, এটাই সব। সে কি করছে, সমস্ত হেভি এনার্জি সারাদিন, ও আচ্ছা ও আমার সাথে এটা করলো, বাবা 5 বছর ধরেও আমি সাফার করছি, মানে ঠিক যেরকম ঘুমানোর সময় আমরা সমস্ত হেভি মেকআপ বা হেভি জুয়েলারি, হেভি ড্রেস রিমুভ করে দিই, কিন্তু আমরা উল্টে আমরা হেভি এনার্জিগুলোকে ক্যারি করি, যার জন্য ঘুম থেকে উঠে খুব লো ফিল হয়। সেই জন্য সবার আগে ইমোশনালি আমাদের ওটাকে ক্যাথারিসিস করতে হবে, ওটাকে আমাদের বের করে দিতে হবে। কাঁদতে না পারি, অ্যাটলিস্ট আমরা ডিপ ব্রিথ ইন ব্রিথ আউট করবো, যাতে আমরা যখন আমরা সবচেয়ে বেশি কনজিউম করি এয়ার, প্রাণবায়ু, সেটা যদি আমরা জাস্ট এভাবে ভাবো, শুধু মনে করো তোমার সাথে কি তুমি ধরে রেখেছো, কোনটা হোল্ড করে রেখেছো। আমি যদি বলি যে বলে না আমি ভুলতে পারছি না, ছাড়তে পারছি না, তো সেটা বেশি করে মনে করো। ধরো তোমাকে কেউ থাপ্পড় মেরেছে বা তোমাকে কেউ কষ্ট দিয়েছে, এটাকে তুমি ওই মুহূর্তে বেশি করে মনে করো। একটা টাইম পরে তোমার অসহ্য লাগবে, আমি এটা থেকে বেরোবই। যেমন আমরা যদি আমাদের ব্রেথটাকে যদি হোল্ড করি, শ্বাসটাকে যদি আমরা আটকে রাখি, তুমি কতক্ষণ আটকে রাখতে পারবে? একটা ক্যাপাসিটি আছে তো, শরীরেরও তো একটা আছে, মনেরও তো আছে। ঠিক ঘুমানোর সময় ডিপ ব্রিথ ইন করো, ব্রিথ আউট করো, এবং তুমি বলো যে আমি লেট গো করছি, আমি প্রস্তুত। আমরা প্রস্তুতি হতে পারি না। নোন পেন ইজ প্লেজার। চেনা কষ্ট কিন্তু আমাদের প্লেজার দেয়, যার জন্য আমরা টক্সিক পার্টনারের থেকে বেরোই না, টক্সিক প্যারেন্টের থেকে আমরা মানে ফিনান্সিয়ালি স্টাবলিশ হয়ে যাওয়ার পরেও বেরোতে পারি না, কারণ ওই চেনা গণ্ডি আমাকে ডোপামিন দিচ্ছে, সেই চেনা জিনিস আমাকে ফিল করাচ্ছে, আমি হ্যাপি। এটা পরে হিলিং এর কোনো একটা এপিসোডে আমি বলবো, বাট এটা যেহেতু আমি আসি যে পাস্ট লাইফ করলে সব সমস্যার কি সমাধান হয়। তো একজন ভদ্রলোক এসেছিলেন, যেটা এই প্রসঙ্গে থেকে আমি চলে গিয়ে এতগুলো কথা বলে ফেললাম। এসে দেখলাম উনি বলছেন যে আমার ওয়াইফ 3 বার মিসক্যারেজ হয়েছে এবং এমন কন্ডিশন যে ফিজিক্যালি আনফিট, উনি পাস্ট লাইফ দেখতে পারবেন না, এবং আমাদের দুজনেরই আমাদের ভীষণ ভালো বন্ডিং, কোনো দুজনকে নিয়ে খুব হ্যাপি, বাট আমরা সন্তান চাইছি, আমাদের সন্তান আসছে না। ডাক্তার বলছে যে আইভিএফ করতে, আইভিএফও করেছে, বাট প্রথমবার হয়েছে 2টো, থার্ড বারেরটা ওটাও মানে হয়নি, সাকসেসফুল হয়নি। 2বার মানে ন্যাচারাল প্রসেসে করেছে, ওই 2টো মিসক্যারেজ হয়েছে, প্লাস আইভিএফ করে সেটা ফেলিওর হয়েছে। আমি কি নেক্সট ফার্দার আবার আইভিএফ করবো কিংবা সারোগেসি করবো, কি করবো, আমি ডিসিশন পাচ্ছি না নেব। সেই ভদ্রলোক যখন দেখছেন, উনি ঠিক 15 মিনিট ধরে শুধু কাঁদছেন, আমি ওনার কথা বুঝতে পারছি না। এবার যখন এরকম হয় তখন তাকে আর একটু সময় দিতে হয়, যাতে সে তার কথা না বুঝলে আমি তো বুঝতে পারবো না কি ডিরেকশন দেবো। এবার তিনি যখন একটু শান্ত হলো, তাকে যখন আমি হিল করলাম, কারণ যেহেতু আমি অ্যাজ এ হিলার আমি অনেক রকম হিলিং মোডালিটি ইউজ করি, পিএলআর করতে গেলে সেটা আমি ইউজ করে তাকে হিল করানো হলো। আমি বললাম কি দেখছেন? বলছে আমি এত বাজে, মানে প্রথম প্রশ্ন তার মুখ থেকেই বেরোচ্ছে যে আমি এত বাজে। আমি বললাম কেন? যেটা দেখছেন অ্যাজ এ উইটনেস দেখছেন, আপনি কিন্তু এখন খুব ভালো, কারণ গিল্ট কনসাসনেস চলে আসলে সে কিন্তু প্রেজেন্টে হিল হতে পারবে না। তো তাকে আমি বললাম ঠিক আছে, ওটা আপনার পাস্ট, আপনি দেখুন আপনি কি করেছেন। বললো যে আমি আমার অবস্থা ভালো, আমার বিয়ে হয়েছে, বউকে আমার পছন্দ না। আমি বললাম কেন? বলছে না, যতটা রূপসী বউ আমি কল্পনা করেছিলাম উনি অতটা রূপসী নন, অথচ গৃহকর্মে নিপুণা, যেটা হয় পাস্টে, মানে তখন তো এত মানে জব ব্যাপারটা ছিল না, তো মানিয়ে নিচ্ছি, কিন্তু আমার পান থেকে চুন খসলে আমি তো বউকে খুব মারছি। আমি বললাম আপনার স্ত্রী? বলছে এই লাইফেরই আমার স্ত্রী। এবার আমাদের পাস্ট লাইফে তো ফিজিক্যাল বডি খুব রেয়ার নয়, রেয়ারেস্ট, সেটা হচ্ছে মিল পাওয়া যায়, যে হয়তো একই রকম অবয়ব বা একই টাইপের দেখতে, কিন্তু মানে 99% ক্ষেত্রে আলাদা হয়, জেন্ডারও আলাদা হয়ে যায়, এরকম থাকে। তো বললো চোখ দেখে আমরা আইডেন্টিফাই করি, আমরা চোখ, টাচ, এগুলো দেখে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। বললো আমার স্ত্রী, আমার মা আছে, আমি পছন্দ করি না, তিনিও আমার বউকে টর্চার করে, ভালো নয়, আমরা কেউ ওর সাথে ভালো ব্যবহার করছি না। আমি বললাম এরপরে? বলছে আমার তো একজনকে পছন্দ হয়েছে, কিন্তু আমার বউ তো এখন প্রেগনেন্ট, আমি তো বউকে মানে তখন তো ডিভোর্স সিস্টেম ছিল না যে আমি তো তাকে বিয়ে করতে পারছি না, ও যদি মরেও যেত, মানে ও তখন এরকম, মানে যেরকম গ্রাম্য ভাষায় আমরা কথা বলি ওভাবে বলছে, তখন তো সেই এনার্জি বডিটা তো অ্যাক্টিভ হয়ে গেছে, তখন সে প্রেজেন্ট ভুলে তখন সে পাস্টের ডায়লগগুলোই বলছে। আমি বললাম কি করছেন? বলছে আমি খুব মারছি ওকে।
হ্যাঁ, তখন কিন্তু তার চোখে এতটুকু জল নেই। কারণ সে তখন কিন্তু প্রেজেন্টের মানুষ নয়। সে কিন্তু তার মধ্যে কোনো রিগ্রেট ফিল হচ্ছে না। সে তখন ওই মানুষটি যে মানুষটা তাকে টর্চার করছে। তার তো চোখ বন্ধ থাকে বাট বডি ল্যাঙ্গুয়েজটা তার প্রচণ্ড হিংস্রতা। বউ তখন মানে ওয়াইফ তখন 8 মান্থ প্রেগনেন্ট ছিল। প্রচণ্ড মারছে, মিসক্যারেজ হয়ে গেল। মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে এবার তখন আমি বললাম, "আপনি কি তাকে হাসপাতালে নিয়ে গেলেন?" বলল, "না, আমি তো তাকে বাঁধছি।" হাত পা বাঁধছে। "কেন বাঁধছেন?" আমার কাছে আর উপায় নেই। তাকে মেরে ফেলতে হবে। পুরো আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হলো। এবং ওই সময় তার মুখে খুব ক্রূরতা, খুব নিষ্ঠুরতা। এবার যখন তার বয়স হলো, তার সে যখন 2nd টাইম তার যখন সেই মেয়েটির সাথে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমি বললাম, "আপনার সন্তান হয়েছিল?" বলল, "না, অনেক চেষ্টা করছি, সন্তান হচ্ছে না। অনেক কবিরাজ করছি, সন্তান হচ্ছে না।" কি করে হবে? ইউনিভার্স, তোমার অন্যায়টা যত তীব্র হবে, শাস্তিটাও তত তীব্র হবে। যদি শাস্তি আমরা কখন দিই? যদি কেউ অনুশোচনা করে, বলে না যে অনুতপ্ত, বা যদি কেউ ভুল বুঝতে পারে, অনুশোচনা করলে ওখানেই ওটাই তোমার শাস্তি। ধরো কেউ ভুল করে কিছু একটা অন্যায় করে ফেলেছে। সে যদি এত অনুতপ্ত হয়, এত রিগ্রেট ফিল করে, তখন এটাই তার শাস্তিটা অর্ধেক লাঘব হয়ে গেল। বাট সে তো অনুতপ্ত হয়নি। সে কি করেছে? তার পাপ খণ্ডনের জন্য সে এই কবিরাজ, এখানে ঠাকুর যাচ্ছে, এখানে বিভিন্ন রেমিডি নিচ্ছে, কিছু হবে না তো। কিচ্ছু হবে না। এইবার পাস্ট লাইফটা তার হয়ে গেল, তার সন্তান হলো না, সে যেভাবে হোক। প্রেজেন্ট লাইফে যখন আমি বলছি, এবার দেখো তোমার মৃত্যুটা তো কিভাবে বলছে, আমার পাশে তো আমার বউও ছিল না, আমার সন্তান হয়নি বলে সে তো চলে গেছে, আমার কাছে বাবা মাও নেই, একাকিত্ব, সন্তানহীনতা, এই জিনিসগুলো সে নিয়ে এসেছে প্রেজেন্ট লাইফে। এইবার যেহেতু ওর যখন আফটার ডেথ, যখন আমি বললাম মৃত্যুর পরে তোমার কি অনুশোচনা হয়েছিল, বলছে হ্যাঁ, অনুশোচনা আমার হয়েছিল। সেই জন্যেই এই লাইফে বউয়ের সাথে ওর সম্পর্ক খুব ভালো, যার জন্যে মানে 2nd কোনো অপশনের দিকেও যায়নি যে ডিভোর্স করে অন্য কোথাও বিয়ে করি কিংবা দত্তক নিয়ে নিই, এটাও মাথায় আসেনি। কারণ চাইছে যে আমার ওয়াইফকেই আমি সেই মাতৃসুখ দিতে চাই, বা আমিও সেই পিতৃসুখ অর্জন করতে চাই। এবার যখন আমি বললাম, যখন আমাদের স্পিরিট গাইড যখন শেষের দিকে থাকে পিএলআর থেরাপির, তখন আমি বললাম, এবার তোমার স্পিরিট গাইড বা তোমার অ্যাঞ্জেল এসে তোমাকে কিছু গাইড সবাইকেই দেয়। কেউ শুনতে পায়, কেউ দেখতে পায়, কেউ ফিল করতে পারে, আবার কেউ শুধু ব্লেসিংস পায়। হয়তো তাকে দেওয়ার বা বলার কিছু নেই। তখন আমি বললাম, এবার অ্যাঞ্জেলকে বলো যে আমি তোমার হয়ে আমি প্রার্থনা করছি এবং তুমিও প্রার্থনা করো, দেখো হবে কিনা। বলছে এই লাইফ তো হবে না, এই লাইফেও হবে না। এবার আমি বললাম, তাহলে আর একটা অপশন বাঁচছে, সেটা হচ্ছে তুমি কি মানে কাউকে অ্যাডপ্ট করতে পারো? পুরো পরিষ্কার লোকটি বলছে, দেখো কেউ যদি চায় এটা যে বড় অথেন্টিক কিনা, তাহলে তো সে বলবে যে হ্যাঁ, অ্যাঞ্জেল বলছে আমার হবে, বা আমি দত্তক নিতে পারবো। সে বলছে দত্তক যদি আমি নিয়েও থাকি, সেই বাচ্চা ভালো হবে না, সে আমার কাছেও থাকবে না। সে একটা শুধু সন্তানকে হত্যা করেনি, সে নির্মমভাবে তার মাকেও হত্যা করেছে। সে চাইলে বাঁচাতে পারতো, সে বাঁচায়নি। সেই অপরাধটার খণ্ডন কিন্তু তাকে এই লাইফেও করতে হবে, তার বউয়ের সাথে করতে হবে। প্রত্যেক মুহূর্তে সে যখন তার ওয়াইফের দিকে তাকাবে, তার কিন্তু সে তো তাকে কষ্ট দিয়েছে ফিজিক্যালি, তাকে পুড়িয়ে মেরেও ফেলেছে। এই যে এই লাইফে যদি আরো সে 30 বছর বেঁচে থাকে, 30 বছর কিন্তু তাকে অনুতপ্ত হৃদয়ে বাঁচতে হবে। তবে গিয়ে সেই পাপের খণ্ডন হবে। নেক্সট লাইফ টাইমে হয়তো এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এই লাইফ টাইমে তো সমাধান হবে না। কিন্তু সে বুঝতে পারলো, সে যখন উঠলো, সে তখন মানে ভিন্ন মানুষ। যে এই লাইফেও আমার একটা কমন ব্যাপার ছিল, যে অথেন্টিক কিনা এই কথাটাতে, যে আমি ভালো, আমার কোনো কমপ্লেন নেই বউকে নিয়ে, আমার বা আমারও বউকে নিয়ে নেই, কিন্তু আমি না খুব ডমিনেটিং। আমি যেটা বলবো সেটাই সবসময় মানে হবে, এই ব্যাপারটা। তবে আমি ফিল করলাম সেটা ঠিক নয়। মানে ও কিন্তু দেখে আসলো পাস্টে গিয়ে যে ওর ভুল কোথায় ছিল। এবার নির্ভর করছে আমাদের আরাধ্যা কর্মের ওপরে, যে আমরা প্রারব্ধকে সংশোধন করব কি করব না। তবে গিয়ে তো আমাদের মানে ফিউচারটা ঠিক হবে। যদি আমরা ফিউচার তবেই ঠিক করতে পারবো যখন আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রেজেন্ট। মানে এই যখন আমরা এই লাইফে যেটুকু পাচ্ছি সেটা সৎ, এবং কর্ম মানে কিন্তু যেটা ডুইং নয়, যেটা করছি সেটা কর্ম না। কর্ম তৈরি হচ্ছে আমাদের থট থেকে। যখন আমরা কোনো কিছু, যেমন আজকে তুমি আমাকে পডকাস্টে ডেকেছো, এই যে এটা বলার আগের প্রস্তুতি পর্বগুলো কিন্তু মেন ভাইটাল পার্ট রয়েছে, যে কি বলবো বা কিভাবে আমি রিপ্রেজেন্ট করব আমার কথাগুলোকে দর্শকদের সামনে। তো থট আগে তো চিন্তা আসবে, চিন্তাটা আমাকে অ্যাকশনে পরিণত করবে, অ্যাকশনটা আমার হ্যাবিটে হবে, হ্যাবিটটাই আমার ক্যারেক্টারিস্টিক তৈরি হয়ে যাবে। তো এটাই আমাদের কর্ম নির্ধারণ করে। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। তবে আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গেস্টের সাথে যোগাযোগ করতে বা প্রীতির সাথে যোগাযোগ করতে নিচের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন।